পানি লাগে 3 টাকা করে বেচা লাগে একটা কবি ওয়াইতে 15 থেকে 10 টাকা খরচ হয় জমিন বুড়াওয়ার কৃষক বুড়াওয়ার কৃষকের খমর যার কিন্তু একটা হিমঘরের অভাবে এই অর্থনৈতিক বুনিয়াদ যেটা যে অফিসে ঠকাইতো এটা ফান না মরতাম আমরাও মল্লিক চৌধুরী লেখান এই দেশ ছাড়িয়ে যাওয়া লাগবো পরকালে যাওয়া লাগবো মানুষের ভালো কাজ করে তুই গেলে একটা ইতিহাস রইব প্রজন্ম কিভাবে কারণ একটা প্রজন্ম বনিতে হইলে শিক্ষার প্রয়োজন। তো ডেইলি বোরাকের জানতে চাই জনগণ অনুষ্ঠানে আজকে আরেকজন বিশেষ অতিথি রয়েছেন। উনি হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সোনাবাড়িঘাটের মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মুহিব বড়বইয়া মহাশয়। প্রথমে ডেইলি বোরাকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আচ্ছা, তো উনি গত 31 ডিসেম্বর এই সদ্য উনি অবসর গ্রহণ করেছেন এবং অবসর গ্রহণের পরে উনি সরাসরি রাজনীতিতে আসার চেষ্টা করেছেন। বিশেষ করে সোনাই বিধানসভায় বিধায়ক প্রার্থী হিসাবে উনি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এ ব্যাপারে কেন উনি রাজনীতিতে এসেছেন, ওনার কি উদ্দেশ্য নিয়ে, যেহেতু চাকরি জীবনে অবসর গ্রহণ করে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে আপনার যদি একটু পরিচয়, একটু শিক্ষকতার আগে আপনার ব্যাপারে একটু যদি আলোচনা করেন। আমার নাম আব্দুল মহিম বড়বইয়া। আমি স্বাধীনবাজার বড়বাউরি অঞ্চলে জন্মগ্রহণ করেছি। এই অঞ্চলের দুঃখ দুর্দশা একটা নদীর কারণে আমজুর নদী। আমরা ছোটোবেলার থেকে এই নদীর পানি দেখিয়া অভাব অনটনে আমরা ডুবিয়া থাকতাম। তো একসময় আমি যখন বিয়েত ফরিয়ার তখন এই অঞ্চলের মানুষই আমরা মিলিয়া সোনাইরে আমজুর নদীর পানির গ্রাস থেকে বাঁচাইবার লেগে আমরা একটা সংস্থা করি, এটার নাম হইল ইসবেসু, ইস্টার্ন সোনাইবিলি ইউথ অ্যান্ড স্টুডেন্টস ইউনিয়ন নামে। আমরা এই অঞ্চলের মানুষের কাছে যাই, তখন সুশীল বিশ্বাস মনির মাস্টার তারা আমরা খুব সাহায্য করছেন। তখন গাঁৱৰ বুড়ো বুড়ো মানুষে আমার মাথা তাতাই কইতা নেনারে তুই বড় হইলে বুট খেলাইবে খো। আমি বললাম মাইদো মা ইতা ডর করে, আচ্ছা আমি কোন দিন বড় হইমু কোন দিন বুট খেলাইমু। যাই হোক, এইভাবে স্বাধীনবাজার স্কুলে প্রায় 10,000 মানুষের সমাগত একটা বিরাট বড় সভা হয়েছে। এরপরে আমরা মেমোরেন্ডাম লইয়া গুয়াহাটিতে গেছি, আব্দুর রব লস্কর এমএলএ আসলা, তখনকার দিনের মুখ্যমন্ত্রী আসামর মুখ্যমন্ত্রী আসলা প্রফুল্ল কুমার মহন্ত, তানে মেমোরেন্ডাম দিছি, আমরা এরিয়ার দুঃখের কথা কইছি। আচ্ছা, এই আমজুর নদীর দ্বারা 15 বিঘা 10 বিঘা 25 বিঘা জমিন থাকার পরেও মানুষের 1 মুঠ দান 2 মুঠ দান খাটিবার ক্ষমতা থাকতো না। বছরের 3 বার 4 বার 5 বার তারা খেত করতা, কিন্তু হতা সব ফালাইয়া 10 কেয়ার 15 কেয়ার জমিন থাকার পরে শিলচর শহর আইয়া ধনী মানুষের বাড়ির তারা রুজি খাম করতে হইতো, রিক্সা চালাইতে হইতো, টেলা চালাইতে। এইভাবে এই চেতনার থেকে তখন ওই যে বুড়া বুড়া মানুষ আমার মাথা হাতাই দিয়া ফেটলেন, এনারে তিন বড় হইলে বুট খেলাইবি। আই যাবতীয় দীর্ঘ 60-65 বছর হইয়া আমজুরের গেইটের কিচ্ছু সোজা হয়েছে না। আর আমারে এই অঞ্চলের মানুষের দোয়ার খাতিরে আল্লাহ মল্লিক চৌধুরী স্কুলে চাকরি দিছেন। এই চাকরি না হইলে সোনাই পূর্বাঞ্চল থেকে আমার মরহুম ডাক্তার ইলাস ডাক্তার সাহেবে একবার ইলেকশন খেলাইছেন, ফৈসমর মানুষের পুরা সমর্থন পেয়েছেন না বা দিছেন, যদিও তান জিততে পারছেন না। ল কলেজের প্রিন্সিপাল আব্দুল হক সাহেবে খেলছেন মরহুম, তাইনও জিততে পারছেন না। ডাক্তার ফজলুর রহমান তাইনও খেলছেন, জিততে পারছেন না। তো এই অঞ্চলের দোয়ার কারণে আমি মল্লিক চৌধুরী স্কুলে চাকরি পাওয়ার পরে 31.5 বছর এই অঞ্চলের ছাত্রছাত্রীর লগে গার্জিয়ান হকলের লগে আমার অঙ্গাঙ্গী সম্পর্ক, আন্তরিক সম্পর্ক থাকার খাতিরে আমি বিশেষ একটা পরিচিতি পাইছি। আর এই যে আমার পূর্বাঞ্চলের মানুষের যে দোয়া যেটা, আচ্ছা, এটা আমার অন্তর দিয়ে কোনো অবস্থাতে আমি মুছাইতাম পারি না। আর হৌ সময় তারা যে কইয়া দিয়েছিল, তখন সোনাইর আনাচে কানাচে একটা মাত বাড়িয়েছি যে মাস্টার মহিম একদিন চাকরি শেষ হইলে বুট খেলাইবা। এই প্রেরণা, এই অনুচ্ছেদ, এই মনের ভাবনা থেকে আমিও বাড়িতাম পারি না, আর মানুষের কথাও আমি বলতে পারি না। তাই যে শোনাই এমন এক শোনাই, আমরার পূর্বপুরুষরা, আমরা দাদা, আমরা ফরিদাদারা মহরুম মল্লিক চৌধুরীর ভোট দিছেন। ভোট দেওয়ার পরে তাই নেতা হইয়া দুবড়ির থেকে ইলেকশন করিয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন প্রতিষ্ঠিত হয়ে নিজের গড় বানাইন, তাই নিজের গড় দিয়ে না বানাইয়া চিন্তা করছেন আমার প্রিয় বরাখরে বানাইতাম। ও তাই পেপার মিল আনছেন, সুগার মিল আনছেন, মেডিকেল কলেজ আনছেন, ইঞ্জিনিয়ারিং কলেজ আনছেন, বিভিন্ন ইএনডি বান্ধ আনছেন, এরপরে ভেটেনারি হসপিটাল আনছেন। আজকে বরাকের অর্থনীতির যে সুপান যেটা, এটা মল্লিক চৌধুরীর হাত ধরিয়ে আইছি। আমরা
সোনাইবাসী যদি বরাক উন্নতির যদি আমরা সাহায্য করিয়া থাকি, তাহলে বরাকর মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসা আমি আশা করি সোনাইয়ের প্রজন্ম হিসেবে আমরা পাইতাম। আগামী দিনে আমরা সোনাই গড়িতাম, তার সাথে সোনাইয়ের সঙ্গে আমরা বরাক তথা আসামর যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতাম পারি এবং বরাকর তথা আসামর মানুষের উন্নতি যাতে হয় এই ভাবিয়া এখন আমি এমএলএও লিখিতা করতাম। আমি একটা রাস্তার স্কিম নিলে তো 5 বছর পরে ভাঙ্গি যাব, কিন্তু আমি বুদ্ধ করছি একটা জাতির 100 বছরের একটা সিঁড়ি তৈরি করার লাগিয়া রাজনীতি করার যেতাম। কারণ একটা মানুষ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পরিবার থেকে যদি একটা বাচ্চা চাকরি পায়, তাহলে সে 50 বছর এই পরিবারটা সার্ভিস দিব। আবার 50-এর ভিতরে তার ছেলে মেয়ে যখন প্রতিষ্ঠিত হইবা, তাহলে 50-100 বছর। এখানে না মুসলমান, এখানে হিন্দু নাই, যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা প্রতিষ্ঠিত। একটা দূরদর্শী চিন্তা ভাবনা নিয়ে এটাই উদ্দেশ্য হইল যে আমরা আপামর জনসাধারণের লাগে লড়াই করতাম। কারণ আমরা ভারতীয়, আমরা প্রথম পরিচয় হইল আমরা ভারতীয়। এই দেশ যারা গড়ি দিয়া গেছেন, তাদের প্রাণ দিয়া, রক্ত দিয়া, শহীদ হইয়া এই দেশ বানাই দিয়া গেছেন। আমরা আগামী দিনে আমরা দেশটারে পৃথিবীর সামনে যাতে একটা বৃহৎ একটা শক্তিশালী দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেটা শিক্ষায়, দীক্ষায়, বৈজ্ঞানিকতায়, মানবতায়, উদারতায়, দার্শনিক দিক দিয়ে যাতে আমরা পৃথিবীর সেরা এক জাতি হইতাম পারি, এই লড়াই করার লাগিয়া তখন আমি এমএলএ হইলে করতাম কিতা, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তা আমি দেখলাম 31.5 বছর মল্লিক চৌধুরী স্কুলে কাজ করছি, স্বাধীন বাজার হাই স্কুলে 3.5 বছর কাজ করছি। টোটাল মিলাইয়া আমি 35টা ইঞ্জিনিয়ার বানাইতাম পারছি না, চার্টার অ্যাকাউন্টেন্ট বানাইতাম পারছি না, 35টা পাইলট বানাইতাম পারছি না, 35টা ইঞ্জিনিয়ার বানাইতাম পারছি না, 35টা মনে করেন নেভির মানুষ বানাইতাম পারছি না, 35টা আর্মি কমান্ডার বানাইতাম পারছি না, কারণ এক জায়গায় তো ধরতো না। তখন আমি চিন্তা করলাম একটা জাতি প্রতিষ্ঠিত হইলে কোন জিনিসের প্রয়োজন? একটা হইল শিক্ষা এবং মানবতা এবং উদারতা। এই বস্তুগুলোর ব্যাখ্যা করে আমি দেখলাম যে একটা সোনাইতে একটা বিএড কলেজের প্রয়োজন, একটা ল কলেজের প্রয়োজন, 3টা ডিগ্রি সায়েন্স কলেজের প্রয়োজন এবং এলপি থেকে এমই থেকে হাই স্কুলের শিক্ষার যে সংস্কার যেগুলা সরকারে, যদিও সে সরকারে আমরা সরকারদের ধন্যবাদ জানাই, স্কুল চালাইতরা, রুটি দিতরা, ভাত দিতরা, কাপড় দিতরা, সাইকেল দিতরা, কিন্তু অনেক স্কুলও আছে, অনেক শিক্ষকের অভাব আছে এবং এমন এক স্কুল আছে যেমন 300 ছাত্র, মাস্টার 2 জন, অনেক কতজন শিক্ষকের প্রয়োজন এবং অনেক স্কুল আছে যেমন জলের প্রয়োজন, অনেক স্কুল আছে যেমন স্যানিটেশনের লাগিয়া ওসব কীভাবে ডেভেলপড হয়। এবং এটার লাগিয়ে আমি একটা বুদ্ধি করছি যে আমার মনে মনে যে আমি মইনুল হক চৌধুরীর তানে আমার আইকন এবং লিডার, আমি তানে অসম্ভব শ্রদ্ধা করি, আমি তানে খুব বেশি মানি। আমি তার নামে একটা মইনুল হক চৌধুরী মেমোরিয়াল এডুকেশনাল ট্রাস্ট করতাম। এটার একটা এজেন্ডা শুধু গোটা বরাকর মানুষরে আমরা সোনাইয়ের বাচ্চা তো আসুন বরাকর যে বাচ্চা ইন্টেলেকচুয়াল স্টুডিয়াস হইব, তার যদি পয়সা কড়ির কোনো অভাব হয়, এই ট্রাস্টের মাধ্যমে যাতে এই বাচ্চারা আমরা ফলাইতাম পারি, তথা আসামর যদি কোনো ছাত্র হয় আমরা ফলাইতাম, ওই একটা উদ্দেশ্য আমরা নিছি বিশেষ করিয়া। কারণ মইনুল হক চৌধুরীর এদিকে আমরা সুনাম হইল, মইনুল হক চৌধুরীর ট্রাস্টের মধ্যে যদি একটা বাচ্চা প্রতিষ্ঠিত হয়, ধরিয়ে নেই একটা মেয়ে আইএসসি ফার্স্ট করছি, বিএসসি পড়ার পয়সা নাই, আমরা যদি তার ট্রাস্টে বিএসসি পড়াইতাম পারি। আজকে বিএড কলেজ, যে কোনো একটা বাইরে বিএড কলেজে পড়িতে হইলে 3.5 লাখ 4 লাখ টাকা লাগে। সে সোনাইতে যদি আমরা একটা বিএড কলেজ করতাম পারি, তাহলে এই বাচ্চাটা যদি একজন আমার মনে করো ধরে গুলশন ভাইও কইলা স্যার এই মেয়েগু তারা গভর্নিং বডি থেকে 1 লাখ টাকায় পড়িত, তাহলে যদি পড়িতে পারে বিএসসি বিএড করার পরে এই মেয়েটা টেট দিয়ে একটা চাকরি পাইলে তার বাচ্চার ইঞ্জিনিয়ার বানাইতে পারবো, ডাক্তার বানাইতে পারবো, প্লেনার পাইলট বানাইতে পারবো, চার্টার অ্যাকাউন্টেন্ট বানাইতে পারবো, আইএএস বানাইতে পারবো, আইপিএস বানাইতে পারবো এবং সর্বনিম্ন একজন কেরানিও বানাইতে পারবো, যেটা হয় তা পারবো। এবং তাই অর্থনৈতিকভাবে যখন মুক্তি পাইব তাই সাসারে সাহায্য করতে পারবো, প্রতিবেশীর সাহায্য করতে পারবো। এই উদ্দেশ্য নিয়ে ধরিয়ে নিন এই ট্রাস্টের মাধ্যমে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছি, কিন্তু তার বাবার পয়সা নাই, এমন গরিব ছেলে, কিন্তু এই ট্রাস্টে যদি আমরা তারে ফড়াইয়া তার ফলে 3 লাখ টাকা খরচ করে যদি ফড়াইতাম পারি, তাহলে হে ইন্ডিয়ার যে কোনো একটা কোম্পানি যদি 2 লাখ 3 লাখ টাকা বেতনের চাকরি পায়, তাহলে হে প্রতিষ্ঠিত হইলে তার মনুষ্যত্ব এবং মানবতার দ্বারা যদি এই ট্রাস্টে যে 2 লাখ টাকা খরচ হবে যদি ঘুরাইয়ে দেয় বা 3 লাখ যদি ঘুরাইয়ে দেয়, তো এই ট্রাস্টটা আজীবন জিয়াইয়া থাকতো। এইভাবে আমরা একটা গভর্নমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করবো, যাতে আপামর গরিব জনসাধারণের যাতে যতদিন এই দুনিয়া থাকবো তারা যাতে এটা ট্রাস্ট তাকে ফরিতে পারে। আর একটা বুদ্ধি করছি যে আমরা গ্রামের বিকাশের লাগে, আমরা অর্থনৈতিক বিকাশের লাগে আমরা যা আছে, যেমন আমরা কৃষি আছে, এটা একটা সম্পদ, যেমন মাছ ফালার একটা ব্যবস্থা আছে, এটা সম্পদ, যেমন আমরা পশু ফালিলে আমরা একটা সম্পদ, ওই ধরনের একটা প্রজেক্টগুলো হাতে নিতাম। ধরে নিন 1 বিঘা জমিতে
দান হয় না, সবজি হয় না, কিন্তু আমরা এই জায়গা সুপারি ক্ষেত করে যদি তাহলে এই বাড়ির অর্থনীতি গড়িতে পারে 3 বছর পরে সুপারি ধরবো, তখন এই বাই যদি সুপারি লাগে এইবার সময় টাকার অভাব হয়, তাই এমএলএর বাড়িতে এই তাই এমএলএ ফরওয়ার্ড করিয়া ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করে তারা যদি 2 লাখ টাকা দেওয়া যায়, এই এমএলএ যাতে একজনের মাধ্যমে যাতে ব্যাংকের টাকাও ব্যয় হয় এবং আমরা মানুষ অর্থনৈতিকভাবে বিকাশ হয়, এটার একটা ব্যবস্থা করা। গ্রামের অর্থনীতির লাগিয়ে আমরা গ্রামীণ অ্যাগ্রোবেজ কীভাবে ডেভেলপ করা যায়, বিভিন্ন দেশের বৈজ্ঞানিক পদ্ধতি কীভাবে তারা করছে, বিশেষজ্ঞর অভিজ্ঞতা লইয়া আমরা যাতে এইভাবে আগাইতাম পারি, এবং আমরা মানুষকে কীভাবে শিক্ষার লগে জড়িত করা যায়, এবং বিশেষ করে সোনাইর ধর্মপ্রাণ মানুষ যারা মুসলমান মানুষ, আমরা যাতে সবের ধর্মীয় নামাজ আমরা ধর্মর কাজ কীভাবে করিয়া একে অপরকে যেভাবে বালা করতাম পারি, বিশ্বনবীর যে দাওয়াত যেটা ছিল যে আমরা পৃথিবীর কাউকে আমরা হিংসা করতে পারি না, মুসলমানের কাউকে হিংসা করতে পারে না, আমরা যাতে বাই মিলিয়ে আমরা দেশটা আগুয়ে নিতাম পারি, আমরা সোনাইরে আগুয়ে নিতাম পারি। সোনাই আগুয়ানি মানে বরাক আগুয়ানি। আজকে বরাকটা কীভাবে আগুয়াইতো, বরাক অনেক জ্ঞানী গুণী মানুষ হইয়া গেছেন, এটা শান্তির দ্বীপ। আমরা আগামী দিনে যেন আমরা ভাই আরো সুন্দরভাবে বসবাস করতাম পারি। আমরা বরাকের উন্নতিতে আজকে যেমন বরাক স্কুলের অভাব নাই, কলেজের অভাব নাই, কিন্তু বরাক থেকে কয়টা ছেলে আইপিএস পাইছে, কয়টা ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কয়টা ছেলে ইউপিএসসি পাইছে, কয়টা ছেলে আসাম এপিএসসি পাইছে, কয়টা ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কয়টা ছেলে ভারতবর্ষের পর্যন্ত বড় ডাক্তার হয়েছে, এটা নাই। ওটা আমরা আগামীতে কীভাবে লড়াই করিয়া বরাকর ইজ্জত বাঁচত, আসামের ইজ্জত বাঁচত, ভারতবর্ষের ইজ্জত বাঁচত, এইসব লড়াইয়ের লাগিয়ে আমি রাজনীতিতে যাই। আর মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে সোনাই সমষ্টির প্রতিটি কোনায় কোনায় প্রতিটি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মানে ওইটা উদ্দেশ্য। পাশাপাশি যেহেতু কৃষি প্রধান অঞ্চল হিসাবে কৃষকরা কীভাবে লাভান্বিত হতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে, ওটার জন্য আপনার প্রচেষ্টা থাকবে। তো এই মুহূর্তে আপনার সোনাই সমষ্টিতে মানে প্রধান সমস্যা কোন সমস্যা আপনার কাছে? দেখুন, একটা সমস্যা হইল রাস্তাঘাটের সমস্যা। আমি বরুঙ্গাত গেছি, রাস্তা নাই। আচ্ছা। আমি রাঙ্গাখাল গেছি, রাস্তা নাই। আমি জাঞ্জারবাড়িতে গেছি, রাস্তা নাই। অনেক গ্রামের কানেক্টিভিটি যেটা ছোট ছোট রাস্তা একবারে টোটালি মানুষ হাঁটার মতো অবস্থা নাই। এরপরে সবচেয়ে বড় সমস্যা হল মানুষের পানির সমস্যা। এমন সমস্যা আছে, শিক্ষাগত বাচ্চা স্কুলে যে এইবার মতো রাস্তা নাই, এলা জর্জরিত মানুষ আছে। এমন গ্রাম আছে উঠিয়া মেইন রাস্তা উঠিবার রাস্তা নাই, যেমন মধুবন ভিলেজ যেটা গতবার পানির ফ্লাডও মারা গেছেন। এবং প্রত্যেকটা মানুষে ভারতবর্ষে একটা মিশন আছে, জল জীবন মিশন। এই জলটাও সঠিকভাবে সব গ্রামে পান না, ইলেকট্রিসিটিটা সব মানুষে পান না। আজকের যুগে যদি মানুষের কারেন্ট পায় না, আজকের যুগে যদি একটা মিডিয়ার যুগে মোবাইল চার্জ করে না, বাচ্চায় পড়িতে পারেন না, এই যুগে যদি এইসব সুযোগ সুবিধা যদি আমরা দিতাম পারি না, তাহলে আমরা প্রতিনিধিত্ব খাল লাগে করতাম। একজন প্রতিনিধির দায়িত্ব কি? একজন প্রতিনিধির দায়িত্ব হইল তার জনগণের প্রতিনিধিত্বর যেটা দাবি, এটা তাই অ্যাসেম্বলিতে উঠাইতে, এবং এটা কীভাবে সুরাহ হইতো। একটা অঞ্চলে যেমন ট্রান্সফরমার গেছে, যদি সরকারি অফিসে ট্রান্সফরমার থাকে তাহলে এমএলএর দায়িত্ব বিএলএ ট্রান্সফরমার খাইল ফসি যেত। একটা অঞ্চলে হঠাৎ ভূমিকম্প দিয়ে যেমন কিছু বাড়িঘরের ক্ষতি হয়ে গেছে, এমএলএর দায়িত্ব হইল ডিসির আনটাইট ফান্ড থেকে ডিসির লোকে মোকাবিলা করে লগে লগে যাতে এটা প্রস্তুতি নিয়ে এইসব মানুষের সুরাহ হয়ে যেত। একটা এমএলএর দায়িত্ব যেন ফ্লাড আইছে, সেখানে ফ্লাড হয় এটা কীভাবে বন্ধ করা যায়, কিলা রোধ করা যায়। যেমন কয়েকদিন আগে সোনাইপুর অঞ্চল ছোট্ট একটা ফ্লাড আইছে, হরফার স্বাধীন অঞ্চল, কোনো মানুষের দান নাই। এটার কি সুরাহ ব্যবস্থা? যেমন আজকে আমজুরের গেইটুর লাগিয়া লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। মানুষের দান যায়, ফানি হওয়ার পরে মানুষের গড় দোষে, মানুষের ফুতা ভাঙ্গে, নারিকেল গাছ নষ্ট হয়, গোয়া গাছ নষ্ট হয়, গরু মরইন, মহিষ মরইন, ছাগল মরইন, মরুক মরইন। ওটা টোটাল হিসাব মিলিয়ে যদি আসাম অ্যাসেম্বলির ভিতরে আসামের মুখ্যমন্ত্রী এবং মাননীয় 126 জন বিধায়ক, এরা তো মানুষ, তো এরার ভিতরে যথেষ্ট জ্ঞান আছে, আসামের মানুষের উন্নতি করবার লাগে তারা এমএলএ হয়েছেন। আজকে সেই প্রতিনিধি যদি এই অঞ্চলের দাবিটা যদি আসাম উঠাইয়া ধরেন, বলে স্যার মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্পিকার দেখো, আমার অঞ্চলের এই দুঃখ দেখি আমি এই দেশে আর যাইবার মন নাই, আপনারা আমার এই আমজুরের গেটটা করে দেয় না, নাইলে আমি এই দেশে মুখ দেখাইতাম পারেন না, এইভাবে যদি দাবি উঠাইতা, তাহলে এই অঞ্চলে এইভাবে আজকে রিক্সা চালক টেলা চালক হইতো না। মানে আমাদের এখান থেকে যারাই জনপ্রতিনিধি বিধায়করা নির্বাচিত হন, ওনারা সঠিকভাবে এই বিধানসভায় এই ইস্যুটাকে, আমজুরের যেটা ইস্যুটাকে উঠাইতা যদি, তাহলে এখানে আজ 50 বছর থেকে এটা হইতো না। আচ্ছা গেল 1-2 নম্বর, নিয়ারগাম, বাগপুর, হাতরাকান্দি, জাঞ্জারবালি, ফুতুলবাজার অঞ্চলের মানুষে 10 টাকা দিয়ে মরিচ ফাড়ানি লাগে, 3 টাকা করে বেচা লাগে। একটা খবি ওয়াইতে 15 থেকে 10 টাকা খরচ হয়। জমিন বুড়াওয়ার, কৃষক বুড়াওয়ার, কৃষকের খমর যার, কিন্তু একটা হিমঘরের অভাবে
এই অর্থনৈতিক বুনিয়াদ যেটা যে অফিসে ঠকাইতো এটা ফান না। আজকে এই অঞ্চলটা আসামের একটা অঞ্চল নানি, আমরা প্রতিনিধি যারা হয়েছেন তারা যদি এইভাবে গিয়ে দাবি উঠাইতা বলে আমরা একটা হিমঘর বানানি লাগে, স্যার আসামের মুখ্যমন্ত্রী আপনি আমরার বাবা, আপনি আমরার দেশের নেতা, আপনি আমরার আগামী আসাম চালাইতা, আপনার কাছে একটা করর জুড়ে অনুরোধ করি আর স্যার একটা হিমঘর কিলা আইতাম ব্যবস্থা করে দিন। কারণ আসামের মুখ্যমন্ত্রী বিরাট একটা বড় দিলালা মানুষ, যাই মুখ্যমন্ত্রী বা তাই তো একটা বড় মানুষ, তাই সেনে এই কথা শুনিয়া হিমঘর দিতা না। ও হিমঘর একটি হলে মানে এই কৃষকরা রবি শস্য সংরক্ষণ করে সঠিক মূল্যে বেচতে পারতো। হ্যাঁ, তো এর লাগিয়া সোনাইয়ের অর্থনৈতিক মানদণ্ডটা অনেক পিছনে। কিন্তু একটা জিনিস দেখুন, সোনাইয়ের আমরা পূর্বপুরুষরা যদি মইনুলক চৌধুরী বানাইয়া থাকেন, মইনুলক চৌধুরী যদি বরাক বানাইয়া থাকেন, বরাকর স্ট্রাকচারটা যদি সাজাইয়া থাকেন, তাহলে ইনডাইরেক্টলি এটা সোনাইয়ের মানুষের দান নান, তাহলে উপরলায় সোনাইয়ের মানুষের নিশ্চয় সোনাই বানানো এখন যন্ত্রের সহায়কার যন্ত্রের না এখন না রসই, রসই বাদ দিলে সোনাই সোনা হইতো। এটা দোয়া আমরা এই নেকি আমরা এই পুণ্য আমরা খামাই লিছি। এখন আগামী নেতৃত্ব সোনাইয়ের মানুষের যদি, যেমন আমি ভোট খেলাইতাম সাইয়ার, আমি কোনো দলরে অ্যাটাক করি কইয়ার না, আমার যদি সোনাইয়ের মানুষে আমি মাস্টার মহিমরে যদি পছন্দ করিলাই আর এবং এইভাবে যদি 1,95,000 মানুষের ব্রডকাস্ট করে, তাহলে এখানে কয়েক লক্ষ মানুষ যদি আমার পিছনে থাকে, আমি কয়েক লক্ষ মানুষের দাবি আসাম অ্যাসেম্বলিতে উঠাইয়া যাই না আসামের মুখ্যমন্ত্রী বা তার কাছে যেভাবে আমার বিনয় অনুরোধ রাখি যদি আমি হুনাইয়ের ডেভেলপমেন্ট করতাম পারি, তাহলে আমরাও তো একদিন মরতাম। আমরাও মইনুলক চৌধুরী লেখান এই দেশ ছাড়িয়ে যাওয়া লাগবো, পরকালে যাওয়া লাগবো। তো মানুষের ভালো কাজ করে তুই গেলে একটা ইতিহাস রইব, পরবর্তী প্রজন্ম কিভাবে, কারণ একটা প্রজন্ম বনিতে হইলে শিক্ষার প্রয়োজন। আপনারা কই বিশ্বাস হয় গ্রিক ফিলোসফার নাই, গোটা পৃথিবীর ফিলোসফারের মতামত হইল একটা দেশ হইতে হইলে শিক্ষার প্রয়োজন, একটা দেশ হইতে হইলে মানবতার প্রয়োজন, একটা দেশ হইতে হইলে আমরা একে অপরকে ভালো হইতাম, যেটা এই ভারতবর্ষের এক বিরল উদাহরণ। আমরা দেশের মাটিবালা, আমরা দেশের ফানিবালা, আমরা দেশের গাছপালাবালা, আমরা দেশের সাধু সন্ন্যাসীর দেশ, আমরা দেশ প্রেম ভালোবাসার দেশ, আমরা দেশে অপরকে ভালোবাই। এই সূত্রটা এই জীবনধারাটা যদি আমরা উগাই নিতাম পারি, তাহলে তো আমরা বড় হইব, খেয়ে আটটাই তো আমরা রে। তো সময়ের স্বল্পতা হেতু আমরা এই অনুষ্ঠানটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো প্রথম অংশের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।